বেশ বুঝতে পারছে মেয়েটা গুটিসুটি মেরে একদম বুক ঘেঁষে শুয়ে আছে। চুলগুলো খোপা করা প্রায় খুলে গেছে। পায়ের টাকনু থেকে বেশ উপরে শাড়ি, পাতলা চাদর টেনে দিল অতসীর উপর। তারপর পাশ ফিরে আবার ঘুম। অতসী যখন ঘুম ভাঙলো তখন বিকেল পেরিয়ে রাত। নিজের উপর বেশ ভারী জিনিস অনুভব করলে খেয়াল হলো সায়নের এক হাত ওর মাথার নিচে, অন্য হাত পেটের উপর। দিব্যি উপরে দিয়ে পা দিয়ে ঘুমিয়ে আছে। অতসী চুপচাপ থাকলো কিছুক্ষণ। হঠাৎ অনামিকার কথা মনে হওয়াতে সায়ানের থেকে নিজেকে ছাড়িয়ে দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। দু হাতে আজলা ভরে পানি দিয়ে বারবার করে মুখ দেখে নিচ্ছে। চোখে পানি সে আসতে দিতে চাচ্ছে না, তবুও অস্ফুট স্বরে নিজের অজান্তে মুখ থেকে দিহানের নামে চিৎকার বেরিয়ে এলো। বারবার ছুটে চলে যেতে ইচ্ছে করে, কিন্তু রাইমার জন্য সে আজ এখানে বাধা পড়েছে। মনে মনে আওড়াচ্ছে দিহানের নাম। বাথটাবের পাশে বসে পড়ে অতসী। কেন সে রাতে দিহানকে সে ফিরিয়ে দিয়েছিল? যদি না ফেরতো তাহলে হয়তো আজ দিহান অতসীর সাথে থাকতো। অতসীর চাপা কান্নার স্বর ঠিক সায়ানের কাছে পৌঁছে দেয়। সায়ান ডাক দিতে চেয়েও পারে না। অধিকার কি সত্যি আছে? জোর করে বিয়ে করলেও অতসীর মন অবধি পৌঁছাতে পারছে না সে। এদিকে অতসী দিহানের নাম নিয়ে কান্না করে যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক বলেছিলেন, পৃথিবীকে বালিকা প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই না। প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মতো সৌভাগ্যবান আর কেউ নাই। যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন প্রমাণায়। বেশ কিছুক্ষণ পর অতসী বেরিয়ে আসে। শাড়ি বেশ ভিজে গেছে। সায়ন তখনও বিছানায়। আবার শাড়ি নিয়ে চেঞ্জ করে বেরিয়ে যায় রান্নাঘরের উদ্দেশ্যে। অতসী তেমন কিছু খেতে পারে না, তাই তার মা বেশ ঝাল দিয়ে বাদামের মরিচ বাটা, কালো জিরের মরিচ বাটা, তিলের বাটা সহ আরো অনেক কিছু নিয়ে এসেছিল। অতসী ভাত, আলু ভাজা, ডিম ভাজি করেছিল। যদিও কাজের লোক আছে, তবু অতসী নিজেই করতে পছন্দ করে। কি করছো? সায়ন হঠাৎ এমন প্রশ্নে অতসী চমকে যায়। খাবারে বিষ দিচ্ছি। লেমন ফ্লেভার চলবে? চলবে না, দৌড়াবে। আচ্ছা মেনু কি? আপনি এসব খাবেন না, আপনার জন্য হাবিজাবি আছে। বলো কি? অতসী মেনু হেসে হেসে বলল, ইফাদের এসব বেশ পছন্দ। তুমি কি ইফাদকে আসতে বলবে? কথা শেষ হতে ফোন এগিয়ে দিয়ে অতসীর দিকে। অতসী সানন্দে ফোন নিয়ে কথা বলা শুরু করে। ইফাত বাসায় একই ব্লকে হয়, ইফাত আসবে। অতসী দ্রুত সব তৈরি করে টেবিলে রাখতে ইফাত চলে আসে। চেহারায় বেশ ক্লান্তি। বিকেলে আফরিনের ব্যবহারে সে বেশ বিরক্ত। এতদিনের সম্পর্ক ওদের, কিভাবে আফরিন এসব বলল? সব জানার পরও যখন ওর ভাই এমন একটা পরিস্থিতি দিয়ে যাচ্ছিল, তখন ভাইয়ের বড় সাপোর্ট ছিল সে নিজে। আজ অতসীর সাপোর্ট ইফাত হলেই বা সমস্যা কোথায়? এসব ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ছাড়লো ইফাত। রান্নাঘর থেকে অতসী একটু চিৎকার শোনা গেল। সায়ান ইফাত দুজনে ছুটলো। ডান হাতে রক্তে মাখামাখি, বৃদ্ধ আঙ্গুলগুলো বেশ ভালোই কেটেছে। পাশে রাখা আত্মেটা লেবু দেখে বুঝতে অসুবিধা হলো না যে লেবু কাটতে গিয়ে এমনটা হয়েছে। সায়ান দুহাত আঁকড়ে আছে অতসীর পিচ্ছি আঙ্গুলগুলো। ইফাত ছাড়িয়ে নেয়, কারণ সায়ান যেভাবে চাপ দিচ্ছে ব্লাড আরও বেশি আসছে। ইফাত ছাড়িয়ে নিয়ে ওয়াশ করিয়ে ব্যান্ডেজ করে দেয়। তারপর নিজেরা ফ্রেশ হয়ে খেতে বসে। অতসী খাবার সার্ভ করলো। কিভাবে খাবে? ইস, আলু ভর্তা কি আর চামচ দিয়ে খেয়ে শান্তি আছে? অতসীর এমন চেহারা দেখে সায়ানের বেশ হাসি পায়। ওর পাশের চেয়ারে বসে ভাত মাখিয়ে মুখে তুলে দেয়। অতসী সে বড় বড় করে তাকিয়েছে। সামনে ইপাত দাদাবে, সে কি মনে করবে? সায়ান মন যেন অতসীর মনের কথা বোঝে। ইপাতকে লজ্জা পাওয়ার কিছু নেই, চুপচাপ খেও না। প্রচন্ড ক্ষুধা লাগায় অতসী চুপচাপ মুখে তুলে নেয়। সায়ান অতসীর মুখে পুরো লোকমা ভাত দিচ্ছে না, হাফ ওর জন্য রাখছে। অতসী হঠাৎ করে মায়ের বলা কথাটা মনে পড়ল। যে স্বামী নিজ স্ত্রীকে এক লোকমা ভাত খাইয়ে দিবে, আল্লাহ ওই স্বামীর ছাগিরা গুণাগুলো মাফ করে দিবেন। অতসীর মন বা মস্তিষ্ক কি চাইছে? অতসীর অবচেতন মন সায়ানকে স্বামী হিসেবে মানছে, কিন্তু অতসীর মস্তিষ্ক দিহানের কথা ভাবছে। নিজেকে নিজের মাঝে গুলিয়ে ফেলছে অতসী। এসব ভাবতে পারে না সে। ইবাদ একটা ফাইল এগিয়ে দিল অতসীর দিকে। ইশারা করলো অতসী যেন খুলে দেখে। ফাইল খুলে অতসীর চোখ সারা বাড়া। অ্যাডমিন রেজিস্ট্রেশন কার্ড। জিজ্ঞাসাসূচক চোখকে চাকিয়ে তাকিয়ে আছে অতসী। মুচকি এসে মাথায় হাত রাখে। এক্সাম প্রিপারেশন নিয়ে নাও, কাল দিন আছে শুধু। অতসীর হাত পা কাঁপছে, চোখ দিয়ে পানি এসে গেছে। মায়ের পর যদি কারো স্নেহ
পেয়ে থাকে সে হলো ইফাত। ইফাত আবার একটা ল্যাপটপ নিয়ে এসেছে। যদিও এসব সায়ান নিজেই বলেছে ইফাতকে দিতে, কারণ অতসী হয়তো তার হাত থেকে নাও নিতে পারে। তাই তো সায়ান ইফাতের হাত দিয়ে সব অতসীকে দিয়ে দিল। অতসী চুপচাপ বসে আছে। ইফাত অতসীর পাশে এসে বলল, আপু, এক্সাম দিবি না? দাদা ভাই, কিছুই তো পড়ি নেই, তাছাড়া বই সব আমি নিয়ে এসেছি। আচ্ছা, কোন মতে অ্যাটেন্ড করো, পরে ছাপড়ি দিও। আমি কি আসবো তোমায় নিতে? সায়ান এদের মাঝে কথা বলে উঠল, আমি নিয়ে যাব, তাছাড়া বড় মা যেতে বলেছিল। আচ্ছা ঠিক আছে, আমি কাল আসবো। এবার আপু তুই পড়, আমি আসি। ইফাত চলে যায়। সায়ান এসে অতসীর পাশে বসে আরো দুটো বক্স এগিয়ে দেয়। একটাতে মাউস, অন্যটায় কিবোর্ড। শুনেছি তুমি নাকি গ্রাফিক্স শিখেছো, এসব করতে পারো? ওয়াইফাই তো আছে, কোনো হেল্প লাগলে বলো, আমি স্টাডি রুমে আছি। সায়ান উঠে স্টাডি রুমে চলে গেল। অতসী ল্যাপটপ বুকে জড়িয়ে চুপচাপ বসে আছে। কিভাবে করবো ওসব কাজ? ওসব কাজ যে শুধু দিহানকে মনে করিয়ে দিবে, কারণ দিহান হাতেই তো এসব শিখিয়েছিল সে। সবে ফজরের আজান দিয়েছে। গায়ে চাদরটা জড়িয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে রাইমা। শরীরে বিভিন্ন জায়গায় দাগ বসেকে। নিজেকে ভাগ্যবতী মনে করবে নাকি অসহায়? আজ প্রথম দিহান ওর এতটা কাছে এসেছে, তবু নেশার ঘরে বারবার অতসীর নাম বলেছিল সে। যখন দিহান সেন্স আসবে তখন কি মেনে নিবে রাইমাকে, নাকি সব হারিয়ে যাবে? দিহানকে প্রমিস করেছে অতসীকে ফিরিয়ে দিবে। না চাইতে বিয়ের বন্ধনের আগেই দিহানকে বেঁধে রেখেছিল সে। এসব জানিয়ে আর মানুষটাকে কষ্ট দিবে না। হ্যাঁ, দিহান নেশার সাথে কাল রাতে সব স্মৃতি শেষ করে দিবে রাইমা। যে কেউ একজন মাথার ভিতর সবকিছু টান দিয়ে ধরেছে। উফ, অসহ্য যন্ত্রণা, কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে। উঠে বসে ধ্যান। কোমর থেকে পা অব্দি পাতলা কম্বল দিয়ে ঢাকা। উঠে বসতে বুঝতে পারে পরনে কিছু নেই। আশ্চর্য, নেশার ঘরে এমন অদ্ভুত কাজ তো কোনোদিন করেনি সে। পাশে রাখা টাওয়াল পেঁচিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে পা বাড়ায়। শ্যাম্পু করার সময় শরীরে, বিশেষ করে বুকে পিঠে গলায় ধরেছে, কিন্তু আমলে না নিয়ে বেরিয়ে আসে। ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়াতে শীত দাঁড়াবে, ঠান্ডা স্রোত বয়ে গেল। বুঝতে বাকি রইল না কাল রাতে কি হয়েছে। পুরো ফ্ল্যাট খুঁজে রাইমাকে পেল না। এমন এক নেশার রাত কাটিয়ে সকালে অতসীকে হারিয়েছে। সে রাতে অতসীকে কোনোভাবে দিহানকে ঘুম পাড়িয়ে দিল। রাইমার উপর সে পুরুষত্ব জাহির করে ফেলেছে। রাইমাকে অবশেষে অতসীর রুমে পেল। এই রুমটা দিহান অতসীর সব স্মৃতি দিয়ে ইচ্ছে করে দিয়ে সাজিয়েছে। রাইমা অতসীর ছবির দিকে তাকিয়ে কারো আভাস পেয়ে পিছনে তাকালো। দিহান উঠে গেছে। রাইমা দ্রুত গিয়ে লেবু পানি এলেন দিল। দিহান চুপচাপ খেয়ে ওর দিকে তাকালো। মেয়েটার চোখ অস্বস্তিতে ফেলছে। দ্বিধা না করে জিজ্ঞাসা করলো, রাইমা, কাল রাতে কি কিছু হয়েছে? কিছু না, সত্যি করে বলো। হায় রে পুরুষ, কিভাবে বলবো? আপনি মেনে নিতে পারবেন আপনার কাছে আমি যে শুধুই অতসী ছিলাম? রাইমা, না। ডিড আই রেপ ইউ? রাইমা চুপচাপ দাঁড়িয়ে আছে। এতক্ষণ চোখের পানি জমে গেছে। রাইমাকে চুপ থাকতে দেখে দিহানের রাগ বেড়ে গেল। একে তো চিন্তা হচ্ছে, আবার এই মেয়ে চুপ আছে। হাতের গ্লাস সজোরে ফ্লোরে ফেলে দিয়ে দু হাতে রাইমার দুবাহু যাকে চিৎকার করে বলে উঠল, আনসার মি, গড ড্যামেজ, জাস্ট আনসার মি। রাইমা মাথা ঝাঁকায়। দিহান উত্তর পেয়ে অথচ ছবির পাশে দেওয়ালে হাত মুঠ পাকে আঘাত করে। রাইমা দ্রুত গিয়ে দিহানকে থামিয়ে কাঁদো কান্দ করে বলতে থাকে, আপনার কোনো দোষ নেই, আপনি নেশায় ছিলেন, আমি গিয়েছিলাম আপনাকে আনতে। ঠিক তখন আপনি যা করেছেন অতসী ভেবেই করেছেন, আমি পেরে উঠিনি, আপনার শক্তির দোষ আমার। প্লিজ এভাবে নিজেকে কষ্ট দিবেন না, অতসী কিছু জানবে না, আমি চলে যাব তো অতসীর জায়গা ওরই থাকবে। প্লিজ দিহান, নিজেকে আঘাত করবেন না, আমার কষ্ট হচ্ছে। দিহান এক পলক তাকায় রাইমার দিকে। কি দিয়ে বানিয়েছে আল্লাহ এই দুই মেয়েকে? এরা খালি যাইতে চায়, কখনো অধিকার যেন চায় না। রাইমা ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারছে না। দিহান ওকে রুমে নিয়ে বসিয়ে দিয়ে বাইরে কোথাও চলে গেছে। রাইমা শুধু চাওয়ার পথে তাকিয়ে চোখের পানি ফেললো আর বলল, কাল রাতটা দিহান অন্যরকম হতে পারত, আমি এমনিতেই আমার সবটা আপনাকে দিতাম, কিন্তু অতসী। রিফাত এসে রাইমাকে চেক আপ করিয়ে নিল। এতটা পেনিক হওয়ার কিছু নেই, হালকা পেন কিলার দিলে পেন চলে যাবে। রাইমাকে দেখে ইফাত দিহানে এসে বারান্দায় দাঁড়ালো। সিগারেট হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে দিহান। সামনে আকাশের দিকে তাকিয়ে হাতের সিগারেটটা এগিয়ে দিল ইফাতের দিকে। সিগারেটে টান দিতে দিহান বলল, আই রেপ আর লাস্ট নাইট। কথা শুনে ইফাত চমকে না থমকে যায়। হাতে সিগারেট মাটিতে ফেলে দিয়ে রেগে দাঁতে দাঁত চেপে বলতে থাকে, শালা, তোরা দুইটা আসলে মানুষ না, বড় মানুষ। তোরা কি করে আমার বন্ধু?
এক বন্ধু এক মেয়েকে জোর করে বিয়ে করে তাকে ইচ্ছে মতো মারবে, আবার সেবা যত্ন করবে। অন্য বন্ধু বিয়ের দিন জানবো আমার বন্ধুর প্রাক্তন প্রেমিকার অন্য বন্ধুর বউ। প্রাক্তনকে দেখানোর জন্য সে জেদ করে মেয়েটার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করবে, আবার তাকে ছেড়ে দিয়ে আগের প্রেমিকাকে আনতে চাইবে। রাত পোহালে ফোন দিয়ে এনে বলবে আই রেপ হার। শালা তোরা মানুষ না তোরা বন মানুষ। রাগে গিজগিজ করতে ইফাত বেরিয়ে গেল। দিহান যাওয়ার দিকে তাকে দীর্ঘশ্বাস ছাড়লো। গরম দুধের গ্লাস হাতে নিয়ে এগিয়ে যায় রুমের দিকে। রাইমার কপালের পর ডান হাত রেখে শুয়ে আছে। দিহানের উপস্থিতি বুঝে উঠে বসে দিহান হাতের গ্লাস এগিয়ে দেয়। চুপচাপ রাইমা চুমুক দিল গ্লাসে। আচ্ছা, আপনি কি করে বুঝলেন? এসব লুকানোর মতো? আমি না বললে তুমি বলতে না? না। কেন লুকিয়ে যেতে? হ্যাঁ, আমি অতসের জায়গা নিতে চাই না। অতসের জায়গা আমি দিতেও পারবো না। কিন্তু তুমি বড্ড সিনেমেটিক। মানে রাতে ফিজিক্যাল হলে ছেলেদের মনে থাকে না, বা তারা বুঝে না এটা শুধু মুভি বা গল্পে হবে। সেই তোমার নখের আচর লাভ সাইন। এটা কি সত্যি আপনার জন্য লাভ সাইন? দিয়ান কোনো উত্তর দেয় না, কারণ উত্তরটা জানা নেই। সারাদিন সায়ান ছিল না, কাল অতসীকে নিয়ে বের হবে, তাই আজ ব্যস্ত ছিল। বাসায় ফিরতে রাত্রি 10টা বেজে গেছে। রুমে ঢুকে দেখতে অতসী পুরো বিছানায় বই খাতা পেন্সিল ইরেজার সব ছড়িয়ে ছিটিয়ে পেটের নিচে রেখে উপরে শুয়ে আছে। সায়ান পাশে বসে শুধু অতসীকে সোজা করে শুইয়ে দিয়ে কাপড় ছেড়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে বিছানায় সব গুছিয়ে আবার অতসীর দিকে তাকালো। সারাদিনে ক্লান্তির শেষে যাচ্ছে। আচ্ছা, মেয়েটা কি আমাকে চার্জ করছে নাকি? আনমনে হেসে উঠল সায়ান। পাশেই বসে সিগারেট জ্বালাচ্ছে সে। এক মনে চেয়ে আছে অতসীর দিকে। হঠাৎ পিটপিট করে তাকায় অতসী। আহ্লাদি কণ্ঠে জিজ্ঞাসা করেন, কি খাচ্ছেন? সিগারেট। আমিও খাবো। সায়ান চোখ বড় করে তাকাতে অতসী উঠে বসে। নিশ্চিত পাগলামি করবে। অতসী ঘুমের মধ্যে এমন পাগলামি করে অতসীর মা বলেছিল, এই না না খাবো দিন। আমি ফেলে দিচ্ছি। আমি খাবো তো, চিৎকার করে সায়ান ধমক দিতে অতসী রেগে উঠে যাচ্ছিল। পিছন থেকে সায়ান কোমর জড়িয়ে নিজের কোলে বসিয়ে নেয়। শাড়ির ফাঁকে হাত দিয়ে নাক ডুবে চুলে। ছাড়ুন, নাইলে মারবো। মারো। আমি সিগারেট খাবো। প্লিজ কথা বলো না, অনুভব করো। কি? আমার স্পর্শ। কবিতা শোনাবো? বলো। সায়ান অতসীকে উঠিয়ে আয়নার সামনে নিয়ে দাঁড়ায়। এলোমেলো ঘুম ঘুম চোখে অতসী আয়নায় তাকিয়ে দেখে সে সম্পূর্ণ সায়ানকে ভিত্তি করে দাঁড়িয়েছে। সায়ান এক হাত তার দুহাত ধরেছে। হয়তো সকালে অতসীর এসব কিছুই মনে থাকবে না, তবু সময়টা থেমে যাচ্ছে না কেন? আয়না ইশারা করে বলতে শুরু, এই যে ছেলেটাকে দেখছো, পছন্দের মতো ফুল ফুটলো না বলে মাটি থেকে উপরে ছুঁড়ে ফেলে দিল গাছটাকে। ছেলেটা ভীষণ জেদ। ও কখনো প্রেমিক হতে পারবে না। এই তো সেদিন কাছের জানলা দিয়ে রোদ ঢুকেছিল বলে কাজলার বাড়ি গিয়ে তাকে কি বকা। কাজলা থ, সাদা কাছে রোদ ঢুকবে না এবার হয় নাকি? ছেলেটা খুব জেদ। ও শুধু দেখে আর চেনে, বুঝতে জানে না। প্রেমিকা হতে গেলে ঋতু বুঝতে হয়। যেমন কোনো ঋতুটার বুক ভর্তি বিষ, কোনো ঋতুটা ভীষণ একা একা, কোনো ঋতুটা প্লাবন, কোনো ঋতুতে খুব কৃষ্ণচূড়া। ছেলে ঋতু জানে না, ও শুধু দেখে, চেনে, বুঝতে জানে না। ছেলেটা কখনো প্রেমিক হতে পারবে না। প্রেমিক হতে গেলে গাছ হতে হয়, ছায়ার মতো শক্ত হতে হয়, বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়। যেদিন মানুষেরা কখনো গাছ হতে পছন্দ করে না, তারা শুধু আকাশ হতে চায়। রুদ্রকোষা ততশীকে প্রথম যেদিন দেখেছিল সেদিন ছিল মঙ্গলবার। দূরে একটা মেয়ে লাফালাফি করছে কিছু একটা পড়ার জন্য। একটু কাছে যেতে দেখলো মেয়েটা পেয়ারার কচি পাতা পাড়ার জন্য লাফাচ্ছে। কামিজের কাটা অংশ একটু সরে যেতে চোখ দুটো প্রথমে মেয়েটার কোমরে গিয়ে আটকে গেছিল। ছোট্ট একটা তিল। লাফালাফির জন্য খোপা করা চুলগুলো কোমর গড়িয়ে নিচের দিকে দুলছে। ব্যর্থ ক্লান্ত হওয়া মেয়েটা চুপচাপ কোমরে হাত গুজে জোরে জোরে শ্বাস নিচ্ছে। পরক্ষণে কই যেন চলে গেল। সায়ন গাছের নিচে এসে খুঁজলেও পেল না। একটা ডাল ভেঙে ঝুলিয়ে রাখলো। দূরে গিয়ে তাকিয়ে দেখলো মেয়েটা এসেছে। এসে ডাল ভাঙা দেখে শান্তির হাসি দেখলো। কচি পাতাগুলো মুখে গুজে আবার যেন কই গেল। ঠিক এভাবে প্রথম দেখেছিল অতসীকে, মায়ের সাথে গ্রামে বেড়াতে গিয়ে, অতসীর নানুর বাড়ির এলাকাতে। অতসী এই একটু দেখাতে ভালো লাগে সায়নকে। তারপর শুধু একটু দেখার অপেক্ষা। দেখা মিলছিল না প্রায় 3 ঘন্টা 57 মিনিট পর। নদীর বাঁকে একটা গাছের গুঁড়িতে বসে সায়ন সিগারেট খাচ্ছিল। প্রায় 7 বছর বিদেশে থেকে কয়েকদিন হলো এসেছে।
যথেষ্ট স্মার্ট ছেলে হলো মেয়েদের নিয়ে এতটা ভাবেনি, কিন্তু এই মেয়ের জন্য মন কেমন কেমন করছে। ওই যে একটা অনুভূতি আছে না, বুকে ঠিক মাঝখানে ডিপ ডিপ করে, শ্বাস নিতে কষ্ট লাগে, পেটে যেন কেমন অনুভূতি হয় সেই রকম। নদীতে কিছু মেয়ে গোসল করছে, তারা অতসীকে বারবার ডাকলো, অতসী না করছে। কথা শুনে বোঝাই যাচ্ছে সাঁতার পারে না। সায়ন একটু পাশ ফিরে অন্যদিকে তাকালো, যেখান থেকে শুধু অতসীকে দেখা যায়। ফোনে টুকটুক করে কয়েকটা ছবি তুলে নিয়েছে। অতসীর বুকে নিয়ে আদাশোয়া অবস্থায় এক হাতে ফোনে স্লাইড করে অতসীর সেই ছবিগুলো সায়ন দেখছিল। অতীতের কথাই মনে হচ্ছিল। আজ অতসী এত কাছে, কিন্তু সেদিনের অতসীকে কেন সব উল্টে পাল্টে দিয়েছিল? খুব কি প্রয়োজন ছিল বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে? সমস্যা নেই, কিন্তু মাকে অপমান কেন করেছিল? সেই জেদ ধরে অনামিকার সাথে সম্পর্ক বিয়ে। কিন্তু আমি তোমাকে ভুলতে পারিনি। অনামিকার সাথে এতটা খারাপ তুমি করতে? যে অতসী সায়ন মাহমুদকে ফিরিয়ে দিয়েছিলে, সে কিভাবে আমার বন্ধু দিহানের প্রেমে পড়লো? আমি সহ্য করতে পারিনি। প্রতিশোধ নামে ছিনিয়ে এনেছি আমার ভালোবাসাকে। দিহানের বিয়ের দিন খুব মেরেছিলাম, তাই না? কি করব, দিহানের স্পর্শগুলো তোমার শরীরে আমার সহ্য হচ্ছিল না। আমি চাইলেও এখন তোমার উপর রাগ জেদ দেখাতে পারছি না। তবে কিছু তো একটা আছে, যেদিন সেই রহস্য জট করবে সেদিন সব ঠিক হয়ে যাবে। অথচ চুলগুলো খুলে দিয়ে বিলি কাটছিল, কথাগুলো ভাবছিল সায়ান। পিচ্চি মেয়েটা শাড়ি পরে সামলাতে তো পারে না, তবে কোমর গুজে যখন কাজ করে গিন্নি গিন্নি লাগে। হঠাৎ অতসী উঠে বসে। সায়ন তখনও শুয়ে আছে। অতসী ঘুম ঘুম চোখে বলে, আপু মরে গেছে, অনামিকা আপু মরে গেছে। অতসী কান্না করতে করতে কথাগুলো বলছিল। সায়ন দুটো হতে অনামিকার রুমে যায়। নার্স মাথায় হাত রেখে ঘুমাচ্ছে। না, সব ঠিক আছে। অতসী ততক্ষণে দরজায় এসে দাঁড়ায়। কান্না করতে করতে হিচকি উঠে গেছে। অতসী দাঁড়িয়ে থাকতে পারছে না। পিছন ফিরে সায়ন দেখে অতসী প্রায় পড়ে যাবে। দু হাতে শক্ত করে ধরে, চুলগুলো পুরো পিঠ এলোমেলো। অতসীর স্বপ্ন ছিল, আর কিছু না, শান্ত হ। আপু আপু মরে গেছে? না, কিছু হয়নি। আপুর কাছে যাবো, ছাড়ুন। আপু আমার জন্য মরে গেছে। আপু। অতসী প্লিজ শান্ত হ, স্বপ্ন ছিল। সায়ান অতসীকে যত্ন করে নিজের বুকের সাথে ঠাঁই দিয়ে দাঁড় করায়। যদিও খোপা পড়ে না, তবু চুল পেঁচিয়ে রাখে। আঁচল ঠিক করে চোখ মুখে অনামিকার কাছে গিয়ে নিয়ে নিজের পাশে বসে হাত ধরে। অতসী তখনও ফুপিয়ে কান্না করে যাচ্ছে। অতসীর ডান হাত সায়ান হাতের মুঠে নিয়ে অনামিকার গালে স্পর্শ করে বলে, দেখো, তোমার আপু ঠিক আছে, খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। অতসী সায়ানকে ছাড়িয়ে অনামিকার বুকে মাথা রাখে। না, সত্যি বেঁচে আসে, স্বপ্ন দেখছিল সে। উঠে দাঁড়াতে আবার বসে পড়ে। শরীর ধকল নিতে পারছে না। সায়ান অতসীকে টেনে বুকে নিয়ে এক হাতে অনামিকার মাথায় হাত রাখে। জানি না ভবিষ্যৎ কি হবে, তবে আমি আমার সব দায়িত্ব পালন করব। অনামিকা, তুমি সবসময় আমার দায়িত্বের মাঝে সীমাবদ্ধ ছিলে। অতসী আমার ভালোবাসা। ভালোবাসা আর এক রূপ নাকি করুণা, যেদের বসে আমি হয়তো তোমার সাথে সম্পর্কে জড়িয়েছিলাম, কিন্তু ভালো তো শুরু থেকে অতসীকেই বাসি। অতসীর প্রতি আমার রাগ, অভিমান, তোমার প্রতি ওর অত্যাচার, ওসব বাধ্য করে অতসীকে শাস্তি দিতে। কিন্তু যে অতসী আমার বুকে এসে, সে অতসী আমার সব হয়ে দাঁড়ায়। এই মেয়ের প্রতি আমি চাইলেও কোনো কিছু করতে পারি না, শুধু ভালোবাসা ছাড়া। মনে মনে কথাগুলো বলে অতসীকে কোলে তুলে নেয় সায়ান। মেয়েটা অসুস্থ বলেই চলে। জ্বর থেকে ভালো হতে আবার মান্থলি পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। যদিও সে মনে করে সায়ান কিছুই জানে না, তবে ইফাদের প্রেসক্রাইব করা মেডিসিন আনতে গিয়ে সব বুঝে গেছে। তাই তো একটু বেশি খেয়াল রাখতে হচ্ছে। সায়ানের বুকে অতসী চুপচাপ আছে। সায়ান অতসীর কপালে চুমু দিয়ে অনামিকা রুম থেকে বেরিয়ে গেল। পিছন ফিরে তাকালো না। তাকালে হয়তো দেখতো একজোড়া নিষ্প্রাণ নিস্তব্ধ চোখ তাকিয়ে আছে তাদের দিকে। চোখ বেয়ে বেয়ে নেমে আসছে নোনা জলের স্রোত ধারা। অতসীর জন্য বানানো রুমে দিহান বসে আছে। অতসীকে সে বলতে পারে না। পুরুষ মানুষ কখনো তার প্রথম প্রেমের জায়গা কাউকে দিতে পারে না, এমনকি স্ত্রীকে না। বালিকার প্রথম প্রেম যদি সর্বগ্রাসী হয়, পুরুষের প্রথম প্রেম হয় প্রথম অনুভূতি। ইদানিং দিহান বেশ স্মোক করে। অতসী এটা পছন্দ করতো না, কিন্তু যেহেতু অতসী নেই, তাই বাধা নেই। আচ্ছা, অতসী কি সায়ানকে স্মোক করতে না করে শাসন করে খাইয়ে দেয়? এসব ভাবতে ভাবতে ডুব দেয় অতীতে। সায়ান অনামিকার বিয়ের জন্য এসেছে অতসীদের গ্রামের বাড়িতে। সেদিন আংটি বদল হলুদ চলছিল। সেদিন অনামিকার বাবা অতসীকে খুব বকে। বাড়িশুদ্ধ মানুষের সামনে মারতে আসলে অতসী কিছুই বলল না। সন্ধ্যার পর চুল ছেড়ে পুকুর ঘাটের কিনারায় বসেছিল। হঠাৎ দিহানের গলার স্বর শুনে পিছনে তাকাতে পা ফসকে পড়ে যেতে নিল। দিহান হাত ধরে টেনে ধরলেও যদিও একটু ছাড়ে, অতসী পানিতে পড়ে যাবে। চোখ মুখ বন্ধ করে আছে মেয়েটা। এত ভয় কি ম্যাম? রাত করে পুকুর পাড়ে সাঁতার কাটবেন কিনা?
প্লিজ ছাড়বেন না। বাহ, আমাকে এত পছন্দ? আমি মোটেও অমন মেয়ে না। অমন মেয়ে না মানে? ভালো মেয়ে হলে কি এমনভাবে আমার হাত ধরে থাকতেন? কথাটা মনে হয় অতসীর লাগলো। দিয়ান ওভাবে বলতে চায়নি, শুধু মজার ছেলে বলেছিল। আমি সাঁতার পারি না, পুকুরে পানি অনেক, আমার পক্ষে ওঠা সম্ভব না, তাই বলেছিলাম। কথাটা বলে অতসী দিয়ানের হাত আলগা করে দিচ্ছিল। ঠিক তখন দিয়ান আরো শক্ত করে ধরে টেনে দিল। এই তো বললেন সাঁতার পারেন না, আমার হাত কেন ছাড়ছিলেন? ভরসা করে ধরা যায়, পড়লে তো মরেই যেতেন। হয়তো প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ধন্যবাদ। অতসী 1 মিনিট দাঁড়ায় না, দ্রুত বাড়ি ফিরে আসে। যাওয়ার পথে তাকিয়ে থেকে দিয়ান মেয়েটা কেন প্রতিবাদ করলো না? বেশি স্মৃতিচারণ করতে পারল না দিয়ান। অস্পষ্ট স্বরে রাইমার কান্নার ভেসে আসছে। সকালে ঘুম ভেঙে অতসী নিজেকে সায়ানের বুকে পেল। যতদিন মনে পড়ে সে রাতে কোনো স্বপ্ন দেখছিল। পরের শাড়ির অবস্থা খুব বাজে। কয়েকটা কুচি খুলে আঁচল টান দিতে বুঝতে পারলো সায়ানের পিঠে নিচে। আস্তে ধীরে টান দিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে গেল। সকাল সবে 7টা। সায়ান উঠে ফ্রেশ হয়ে ডেইলি ওয়ার্ক আউট করে শাওয়ার নিতে নিয়ে 9টা বাজলো। অতসী বইয়ে মুখ ডুবিয়ে রেখেছিল। পড়া শেষে অতসী আরও এক চিন্তা, এ বাসায় ওর কোনো কাপড় নেই, মানে শাড়ি ব্যতীত। যা শাড়ি আছে দোকানে দেওয়া যাবে কি না? আছে সালোয়ার কামিজ, না আছে বোরকা? আল্লাহ, আজ কি পরে যাবে শাড়ি ভেবে ঢোক গেল অতসী। বেড সাইডে রাখা মিনি ফ্রিজ থেকে ঠান্ডা পানি মুখের কাছে নিতে সায়ানের হাত কেড়ে নেয়। এখন মোটেও এসব খাবে না কেন? এই নে, সেদিনই কেমন করেছিল ভুলে গেছো? পিরিয়ডের সময় ঠান্ডা এসব অ্যাভয়েড করা। পিরিয়ডের শব্দ শুনে রসগোল্লার মতো বড় বড় চোখে তাকায় অতসী। সায়ান মুচকে এসে হাতে থাকা গরম দুধের গ্লাস এগিয়ে দেয়। সকাল সকাল দুধ? আল্লাহ মাফ করো। একে তো অত্যাচার, আবার লজ্জা। পারলে অতসী দৌড়ে পালায়। যাওয়ার আগে সায়নের হাত ধরে মুখে উপর সামনে ধরে, কারণ সায়ন জানে অতসী দুধ ফিরিয়ে দেয় না। ওর মা বলেছে অতসী যদি দুধ খেতে না চায় তবে বলবে অতর সঙ্গী ছাড়তে হয়, কিন্তু দুধ ভাত ছাড়তে হয় না। অতসী চুপচাপ সহ্য করে খেয়ে নেয়। সায়ন একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, রেডি হও, আমরা বেরোবো, পৌঁছাতে সময় লাগবে। রেডি হয়ে এসে অতসী দেখলো সায়ন বেরিয়ে গেছে। প্রিয়জনের সব সায়ন আগে মনে করে গাড়ির ভিতর রেখে অতসীর জন্য অপেক্ষা করছে। দূর থেকে দেখলো অতসী আসছে। ক্রিম কালারের রং রাউন্ড ড্রেস, সাথে ম্যাচিং হিসাব। বোরকা না হলো অনেকটা তেমন। বাম হাতে দুটো চুড়ি, আবার ঘড়িও। নাকে ছোট্ট নাকফুল। গাড়িতে উঠে বসে আবার বইয়ে মুখ ডুবল সে। সায়ন এক মনে ড্রাইভ করছে। হঠাৎ রাইমার কথা মনে হলো। আজ তো রাইমা আসবে। চিন্তার ছাপ স্পষ্ট, যদি দিহান আসে। আচ্ছা, রাইমা কি জানে দিহান আর সম্পর্কের কথা? কিভাবে দাঁড়াবে রাইমার সামনে? অথচ এটা কখনো চিন্তা করে সে নিজেই আজ অনেক বড় সত্যের মুখোমুখি হতে যাচ্ছে। অতসী বেশ আরাম করে বসেছে। পা উঠিয়ে কোলের উপর বই রেখে বসে বসে পড়ছে। পৌঁছাতে মিনিমাম 3 ঘন্টা লাগবে। জ্যামে পড়লে তো কথাই নেই। 9:30 নাগাদ বেরিয়েছে। কিছু দূর দেখে সায়ান দেখলো দিহান গাড়ি দাঁড়ানো। ইফাত বাইরে দাঁড়িয়ে কথা বলছে। অতসীর দিকে তাকিয়ে দেখলো অতসী বইয়ের দিকে তাকিয়ে এক মনে পড়া দেখেই যাচ্ছে। সে যাচ্ছে না দিহানকে অতসী দেখুক, নয়তো এখানে তো নয়। দিহানের গাড়ি ক্রস করে সামনে থামলো সায়ান। সায়ানের গাড়িতে দেখে ইফা দেখিয়ে যায়। অতসীর পাশের গ্লাস খুললে অতসী মুচকি এসে নেমে দাঁড়ায়। ইফাত পরপর দুটো বক্স এগিয়ে দেয়। এখানে চকলেট আছে, যদি তুমি খাও না কিন্তু খেয়ে নেবে। এক্সামের আগে তো অবশ্যই একটা। আর পানি কিন্তু মাস্ট। শোনো, যেতে সময় লাগবে, হিজাব খুলে নাও, না হলে মাথা গরম হচ্ছে। অততি অতসী হেসে মাথা নাড়িয়ে আবার গাড়িতে উঠবে। দূরে দেখে দিহান রাইমা অতসীকে দেখছিল। দিহানের চোখে মুখে প্রশান্তি হাসে থাকলেও রাইমা যেন সব বিষাদ বিষাদ লাগছে। ইফাত সোজা হয়ে দাঁড়াতে আবার অতসী জানলা ঝুঁকে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে অতসীর হাত ধরে বলে, আপুরে, জীবনে অনেক সময় হঠাৎ করে আমাদের জীবনে অপ্রিয় সত্যগুলি সামনে চলে আসে। তাই বলে কিন্তু আত্মার সম্পর্কগুলো ভেঙে যায় না। নিয়তিকে মেনে চললেই হয়। তুমি সাহসী মেয়ে, যে কোনো পরিস্থিতিকে নিজেকে সামলে নিতে পারবে, এটা আমার বিশ্বাস। সাবধানে যাও, ফাটিয়ে এক্সাম দেবা। এসে কিন্তু বাদাম মরিচ বাটা দিয়ে ভাত রান্না করে খাওয়াতে হবে। অতসীকে ছেড়ে দিয়ে সায়ানকে তাগিদ করে দ্রুত যেতে। এদিকে অতসীর মন তো কু ডাকছিল। ইফাতের কথা শুনে আরো তীব্রভাবে ভয় জেগে বসেছে। সায়ান গাড়িতে মাস্টার লক করে নেয়। সব জানলা উঠিয়ে এসি অন করে আনমনে এগিয়ে যাচ্ছে। অতসী পড়ছে তো পড়ছে, মনে হচ্ছে বিদ্যাসাগরের বউ। চন্দ্র ক্রস করতেই পড়লো জ্যামে। টিফিন বক্স খুলে অতসীর সামনে নিতেই অতসী সরিয়ে দেয়। এক্সামের আগে আমি ডিম খাই না। আশ্চর্য, এটা কেমন কথা? ডিম খেলে এক্সামের খাতায় ডিম পাবো? তখন চুপচাপ খেয়ে নাও না প্লিজ।
অতসী এমনভাবে বলল, সায়ান আর জেদ করলো না। জ্যাম চাটতে অনেকক্ষণ লাগলো। সায়ান নিজের হাতে ধুয়ে রুটি ছিঁড়ে এগিয়ে ধরলো অতসীর দিকে। অতসী এক পলক তাকিয়ে আবার সায়ানের দিকে তাকায়। রাতে ঠিক মতো খায়নি, সকালে শুধু দুধ, এখন না খেলে খবর আছে। কথায় কথায় বাড়ি অতসীর কথা বাড়ানোর মুড নেই। দ্রুত খেয়ে নিল। মির্জাপুর ক্রস করে পর অতসী ঘুমিয়ে পড়েছে, নিজেও জান না। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে সায়ান হাত ধরে আছে। সায়ান ড্রাইভ করছে, কোথায় আছে দেখার জন্য চোখ খুলতে বুঝতে পারলো ওরা টাঙ্গাইল বাইপাস ক্রস করছে। উদ্বিগ্ন কণ্ঠে অতসীকে বলল, এদিকে না, আমরা ভুলে এসেছি তো। ঠিক যাচ্ছি, বাইপাস রেখে আসছি। ঘরিন্দা বাইপাস দিয়ে ঢুকবো। সাবলীলের দিকে নিরিবিলি আছে, ওইখানে পার্কিং প্রবলেম হবে না। সায়ান হাত ছেড়ে দিয়ে অতসী উঠে যায়। প্রায় 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছে। সায়ান পানির বোতল এগিয়ে দিলে চোখ মুখ পানি দিয়ে আবার হিজাব বেঁধে নেয়। কুমুদিনীর পিছনে গাড়ি পার্কিং করে বসে আছে ওরা। সায়ান মনে করেছিল অতসী এসে কলেজে চলে যাবে, কিন্তু চুপচাপ বসে আছে। এদিকে সময় যত এগিয়ে যাচ্ছে অতসীর অস্থিরতা দ্বিগুণ বাড়ছে। ঠিক 15 মিনিট আগে অতসী বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সায়ান একটা চকলেট খুলে অতসীকে দেয়। প্রায় গলে গেছে, অতসীর মুখে লেগে যাচ্ছে। সায়ান হাত থেকে খেয়ে বের হয়। পিছন পিছন সায়ানে আসে। অতসীর দিকে পানির বোতলটা এগিয়ে দিয়ে গেটে দাঁড়ায়। এর বেশি এলাও না। অতসী বারবার আল্লাহকে ডাকছে। সে পড়তে চায় না দিহানের সামনে। রাইমার সাথে কথা বলবে কিভাবে, এসব ভাবতে ভাবতে এক্সাম হলে ঢুকলো। সবাই অতসীকে দেখে এগিয়ে এসে কথার ঝুড়ি নিয়ে বসলো। বেশি সময় পারল না, কারণ খাতা দিয়ে দিয়েছে। প্রতিবার এক্সামে অতসী 1 মিনিট আগে বের হয় না, কিন্তু এবার 30 মিনিট আগে খাতা জমা দিল। দ্রুত পায়ে বেরিয়ে আসতে পিছন থেকে রাইমা হাত ধরে টেনে হোস্টেল গেটের কাছে নিয়ে যায়। অতসী, তুই কি আমাকে এড়িয়ে যাচ্ছিস? না, আসলে মিস্টার মাহমুদ অপেক্ষা করছে। করুক, তুই এই গেট দিয়ে বেরিয়ে যা। দিহান তোর জন্য অপেক্ষা করছে। মানে, মাথা ঠিক আছে? হ্যাঁ, এমন সুযোগ আর হয়তো আসবে না। দিহানের গাড়ি এখান থেকে কিছু দূরে, তুই যা, আমি সামনে নেব। অথচ চোখ এবার রাইমার গলার দিকে। ওন্না সরে গেছে। না, বুঝলেও অতটা অবুঝ না। কান্নাগুলো কি দলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছে। কয়েক জোরে জোরে শ্বাস নিল মেয়েটা। রাইমার দিকে তাকে জিজ্ঞাসা করলো, কি চাচ্ছিস রাই? তুই দিহানের সাথে চলে যা, নিজের সব স্বপ্ন পূরণ কর। দিহান তোকে খুব চায়। আমি মিস্টার মাহমুদকে রেজিস্ট্রি করে কলেমা পড়ে বিয়ে করাবো, যেমনটা তুই দিহানের। এখন তুই কি আমাকে, মিস্টার মাহমুদকে আর তুই দিহানকে ডিভোর্স দিতে বলছিস? জীবনটা কোনো সিনেমা নয়, এখানে চাইলে এসব হয় না। অথচ এত শান্ত গলায় কথাগুলো বললো রাইমার সিদ্ধারা ঠান্ডা হয়ে যাচ্ছে। অথচ আবার বলল, মিস্টার দিহান অবশ্যই ভালো মানুষ, তোকে আগলে রাখবে, চিন্তা করিস না। সময়ের সব ঘা মিটিয়ে দিবে। আমার কোনো ভবিষ্যৎ নেই। অনামিকা আমার সুস্থ হলে আমি কোথায় যাব জানি না, কিন্তু এতটা স্বার্থপর হতে পারবো না তোর থেকে সব কেড়ে নিয়ে। কথা বলার এক সময় অতসী রাইমার গলায় ওন্না ঠিক করে দেয়। এসবের পর তুই পারবি দিহানকে ছাড়তে? সব তো তুই দিয়েই এসেছিস, তুই ভুল বুঝছিস। আসলে ভালো থাকিস। অতসী, আমার কথা কিন্তু শেষ হয়নি। অতসী দাঁড়ায় না, দ্রুত পা চালায়। পিছন থেকে রাইমা জোরে জোরে বলতে থাকে, তুই কি জানিস তুই আর অনামিকা আপু আপন বোন না, এক রক্তর না? তুই কি জানিস? সন্দেহ হয়েছিল সেদিন যখন আন্টি বলল তোর সাথে সায়ান ভাইয়ের বিয়ের কথা। প্রথমে আন্টি বলতে চায়নি, কিন্তু আমাদের জোরাজোরিতে বলতে বাধ্য হয়েছে। তুই কি জানিস ইসলামে মায়ের পেটে 2 বোনের জীবিত অবস্থায় একজনের সাথে বিয়ে হারাম। প্রথম বউ তালাক হয়ে যায়। তোর বাবা জেনে শুনে কখনো এমন কাজ করবে না। যদিও অনামিকা আপুর সাথে সায়ন ভাইয়ের শুধু রেজিস্ট্রি করা বিয়ে, তবুও বিয়ে তো, বউ তো কলেমা পড়ে কবুল বলে বিয়ে না করলে, না হলে তো অনামিকা আপু সায়ন ভাইয়ের বউ। সেখানে তোর সাথে সায়ন ভাইয়ের বিয়েটা যখন সব মেনে হলো, তখন এই প্রশ্নটা হচ্ছিল। যখন দাদু বলল অনামিকাকে নিয়ে আসতে হবে, তখন তোর মা মুখ খুললো। অনামিকাকে সে পেটে ধরেনি, তার ওরজাত সন্তান শুধু তুই, অনামিকা না। কথাগুলো বলে রাইমা অতসীর দিকে তাকালো, চোখে মুখে আতঙ্কের ছাপ। অতসীর হাত পা কাঁপছে। হঠাৎ করে এত বড় কথা হয়তো নিতে পারছে না। রাইমা অতসীকে নিয়ে বটতলায় এসে দাঁড়ায়। শক্ত করে ওর হাত ধরে আবার বলতে শুরু করে, তোর জন্ম মার্চ মাসে। আন্টি যেদিন লেবার পেন শুরু হয়, সেদিন তোর একমাত্র ফুফু আয়েশা তোর মাকে নিয়ে হাসপাতালে যায়। তুই জন্ম নিস রাত 1:15। হঠাৎ আন্টির ব্লাড লসের পরিমাণ খুব বেশি হয়, ইমিডিয়েটলি ব্লাডের প্রয়োজন। তোর ফুফু অনামিকা আপুকে নার্সের কাছে রেখে রাতে ব্লাডের জন্য বেরোয়। সময়টা এমন ছিল না, না ছিল গরম না শীত। সে সময় হুটহাট ঝড় শুরু হয়। তোর ফুফু একা গিয়েছিল ব্লাড আনতে, কারণ
সে রাতে তোর বাবা ছিল চিটাঙ্গাং। আন্টি গাড়ি ব্রেক ফেল করে অনামিকা আপুর মা মারা যায়। অনামিকা আপুর মা মারা যাওয়ার সব থেকে বেশি কষ্ট পায় তোর বাবা, কারণ তার বোন ব্যতীত এই পৃথিবীতে কেউ ছিল না। অনামিকা আপুর বাবাও অনামিকাকে নেয় না, কারণ এক মেয়ের জন্য হয়তো জীবন থামিয়ে রাখতে পারবে না। তোর বাবা অনামিকা আপুকে নিজের মেয়ের মতো করে মানুষ করে। এমনকি আঙ্কেল এটা বিশ্বাস করেন যে যেদিন তোর জন্ম হতো তাহলে হয়তো আপুর মা বেঁচে থাকতো। রাইমার কথাগুলো শুনে অতসী চুপচাপ বসে আছে। ও মনে হয় শ্বাস নিতে ভুলে গেছে। বাবার এত অপমানের কারণ আজ বুঝতে পারলো। সত্যি কি এমন হতো যদি জন্মের পর সে মরে যেত? আচ্ছা, জন্মের পর মরে গেলে কি বাবা আমাকে মনে করে কাঁদতো? এখনই ফিরে যাবে সায়ন ভাইয়ের কাছে। রাইমার কথা অতসী মুচকে এসে বলল, আমার ক্ষণিকের ভালোবাসা আমি তোকে দিয়েছি রাই, অযত্ন করিস না। অতসী প্লিজ পাগলামো করিস না, ওসব তোর দায়িত্ব। দায়িত্বের বেলায় জড়িয়ে যাস না, অন্তত সব সত্যি জানার পর। আজ থেকে দায়িত্ব আরো বেড়ে গেল রে। অতসী আর বসেনি। আজ যেন সে কাঁদতেও ভুলে গেছে। দৌড়ে সায়নের কাছে চলে আসে। দূর থেকে দিহানকে এক পলক দেখছিল। ভালোই তো আছে দিহানজি, রাইমা তোমাকে সুখী করবে। আমার কি আছে? কিছুই নেই, কিন্তু তুমি সুখী তো? ভালো থেকো। সায়নের হাত বাড়িয়ে অতসীর হাত থেকে ফাইল নেয়, এগিয়ে দেয় আইসক্রিম। অতসী চুপচাপ নিয়ে গাড়িতে বসে খেতে শুরু করে। সায়ন আগের মতো ঘরিন্দা বাইপাসে শহর ছেড়ে বেরিয়ে যায়। অতসীর সবকিছু অস্বস্তি লাগছিল। হিজাব করে চুল ছেড়ে দেয়। আরো একটা কাজ হচ্ছে, চোখের পানি গড়িয়ে পড়ছে চুলে। কেউ জানবে না, দেখবে না। আজ সত্যি অনামিকার জন্য খারাপ লাগছে। মা মরে যাওয়ার পর বাবাকেও হারিয়েছে। অত সে নিজের মা কখনো অনামিকা নিজের করে নিতে পারেনি, কারণ অত সে নিজের মনে হচ্ছে মা সবসময় আমাকে বেশি আদর করতো। তোমার কি খুব খারাপ লেগেছে? না, কিছু খাবে? এক্সাম খারাপ হয়েছে? আচ্ছা, এদিকে আসো, গ্লাস অফ করে দেব। না থাক, আপনি রাস্তা ভুলে যাচ্ছেন। এটা বাসাইলের রোড, এদিক দিয়ে যেতে সময় বেশি লাগবে। তাছাড়া নলুয়ার ওদিকে রাস্তা তেমন ভালো না। মিস বোটানি ডিপার্টমেন্ট, আমরা বাসুলিয়ে যাচ্ছি। শুনেছি ওখানে নাকি একটা গাছ আছে যা কখনো পানিতে ডুবে না। যত পানি আসুক না কেন, কোনো নির্দিষ্ট অংশ উপরে থাকবে। এর কারণ কি জানি না, আজ অব্দি দেখিনি, আজ দেখবো। বাসুলিয়ে পৌঁছে সায়ান দেখে অতসী ঘুমিয়ে গেছে। আইসক্রিম চকলেট নাকের ডগায় লেগেছে। টিস্যু ভিজিয়ে মুছে দিতে আলতো করে ছুঁয়ে ডাকছিল অতসীকে। এই বুঝি সে ব্যথা পেল। কিন্তু এই যে সায়ান মনে মনে অতসীর জন্য মরণ ফাঁদ পাচ্ছিল কে জানে। এই আমার ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? ও বন্ধু আমার। বাবাকে চোখে আইড্রপ দিয়ে স্টাডি রুমের দিকে যেতে কানে এলো বেহালা বাজিয়ে গান গাও। বর্তমান বাংলাদেশে সব থেকে সেরা ফার্মাসিস্ট মিস্টার রোদেয়ান রাকিব এগিয়ে যাচ্ছে তার একমাত্র বোন আফরিন রৌনকের রুমের দিকে। রৌনক নাম সচরাচর ডাকে না, কিন্তু বাবার বেশ প্রিয় নাম। বরাবর আফরিনকে বেশ ভালো রবীন্দ্রসঙ্গীত গান গায়, কিন্তু আজ বোনের গলায় বেশ কষ্ট অনুভব করছে। দরজায় নক করতে দরজা খুলে গেল। ব্যালকনিতে বেহালা নিয়ে বসে আছে আফরিন। চোখের গাঢ় কাজল যেন দু চোখে পানির সাথে মিশে বেদনার রং প্রকাশ করছে। আলতা করে বোনের মাথায় হাত রেখে রোদোয়ান ভাইয়ের স্পর্শ বুঝে কান্না বন্ধ করে হাসি মুখে তাকায় আফরিন। ভাইয়ের দিকে তাকাতে চোখ পড়ে যায় ভাইয়ের বুকের দিকে। ভাইয়ের শরীরে সব থেকে আরামের এবং পছন্দের জায়গা ছিল বুক। ঘন লোমশ বুক, এতটা লোম ছিল যা কাউকে খুব বেশি আকর্ষণ করতো। কিন্তু ভাইয়া তার প্রেমিকের কথায় সেদিন বুকের লোম কেটে ফেলেছে। সেদিন আফরিন খুব কান্না করে, খুব অভিমানের জন্য ভাইয়ের সাথে কথা অব্দি বলেনি। তার প্রেমিকা তার বুকে মাথা রাখতো না এত লোমের জন্য, তাই সে কেটে ফেলেছে। কিন্তু এটা চিন্তা করেনি তার বোন সব থেকে প্রিয় ছিল। অথচ দিন শেষে সেই মহান মানবী ভাইয়াকে ছেড়ে চলে গেল। ভাইয়া খুব ভেঙে পড়ে, কিন্তু এই আফরিন সামলেছিল। এটাই মনে হয় নারী, সে সব সামলাতে পারে কিন্তু নিজেকে পারে না। এক হাতে সংসার, অন্য হাতে বাবার বিজনেস, নিজের লেখাপড়া, আবার অসুস্থ বাবার দেখাশোনা। দিনের শেষে প্রিয় মানুষের একটা কলের অপেক্ষা। এসব তো নারীই পারে। পুরুষ মানুষ বাইরে সারাদিন কাজ করলো, ঘরে এসে সে ক্লান্তি। অথচ নারী সারাদিন সব সামলিয়ে দিন শেষে তাকে প্রাণবন্ত থাকতে হবে, কারণ তার হাসিতে পুরো পরিবার হাসবে। ছোট্ট একটা হাসি দিয়ে ভাইয়ের হাত ধরে, কিছু হয়েছে আমার পাখিটা? না, কি হবে? কাঁদছিস কেন? কাঁদতে আবার কারণ লাগে? বড্ড বড় হয়ে গেছিস। ভাইয়া বল। আমি এখানে থাকবো না ভাইয়া, আমি ক্যালিফোর্নিয়া ব্যাক করতে চাই। বেশ, তো যা চাইবি তাই। তোর জন্য অপেক্ষা করছিলাম, কারণ বাবার চিকিৎসা ওখানেই ভালো হবে। আর তোর স্টার রোদন কথা শেষ করতে দেয় না আফরিন। তার আগে বলে উঠলে,
আমরা যে যাচ্ছি কাউকে জানাবে না, এমনকি ইফাতে না। সায়ন ফোন বারবার ভাইব্রেট হচ্ছে, বাধ্য হয়ে কল রিসিভ করলো। অপর পাশে কেউ একজন খুব উত্তেজিত হয়ে বলল, সায়ন যা করছিস ভেবে করছিস? এতে অতসীর লাইফ রিস্কে পড়বে। এমনকি হ্যাঁ, বুঝেছি, কারণ আমি আর দু মন দু দশায় থাকতে পারছি। এদিকে সায়ন নৌকা ওঠা আগে বেশ শক্ত করে ওর হাত ধরে। সদ্য ঘুম থেকে ওঠা অতসী বড় কুচকে তাকিয়েছে। অতসীকে নিজের দিকে ঘুরিয়ে একটা স্পর্শ চুমু দেয় কপালে। সায়ন জানে যদি ওর সন্দেহ হয় তাহলে হয়তো দুজনে একজনও বেঁচে ফিরতে পারবে না। আর যদি বেঁচে ফিরে তাহলে এটা তো নিশ্চিত কোনো প্রিপ্ল্যাট কিছুই হবে না। কোন নৌকা যাবে? ডিঙি নৌকা। ছোট্ট একটা নৌকা বসেছে সায়ন, অতসী আর নৌকা চালক বয়স্ক মানুষ। হয়তো এখানে তার নৌকা ওঠে না। গ্রুপে যারা আসে সবাই পিচ্ছি লঞ্চ করে ঘুরতে পছন্দ করে। নৌকা এদিক ওদিক দুলছে, অতসী দুহাত আঁকড়ে ধরে আছে। হাত বাড়িয়ে পানি ছুঁইছে অতসী। সায়ন ধমক দিয়ে একদম নিজের বুকের সাথে পিঠ লাগিয়ে বসে। সবাই হয়তো চিন্তা করবেন সায়ন একটা ছেলে যে কিনা অতসীকে এতটা অত্যাচার করছে, মেরেছে, দিহানের থেকে কেড়ে নিচ্ছে, তারপর অতসী সায়নের সাথে স্বাভাবিক। দুজন মানুষ একজন অপরজনের সাথে থাকবে, চলবে, অথচ মায়া জন্মাবে না। শুধু গল্পে এসব সীমাবদ্ধ, বাস্তবে তো সবাই এমনটা মানে। কায়া দেখলে মায়া বাড়ে। হঠাৎ করে বুড়ো মানুষ গান ধরলো। বসে ভাবি নিরলায়, আগেরও জানি না বন্ধের পিড়িতে জ্বালায়। আমি কি বলবো আর বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজার অঙ্গারে। বাউল আব্দুল করিমের গান গায়ে ভুলিতে পারি না আমার মনের যারে চায়। সত্যি অতসী কি জাদু করে মায়া লাগেছে সায়ন সত্যি বোঝে না। সব পরিস্থিতির সবকিছুর সাথে গানটা একদম পারবে। পরিবেশ বলেছিল সময় থেমে যাক, কিন্তু সময় তো থামবে না, নিত্য নতুন গল্প লিখবে। প্রায় 1 ঘন্টার মতো বিল ঘুরে যাওয়ার পর আবার রাস্তায় ব্যাক করে উঠে আসার সময় অতসী চুলগুলো হাত খোপা করে নেয়। বৃদ্ধ লোকটি বিদায় দিয়ে সায়ন অতসীকে গাড়ির ভিতরে বসে দরজা লক করে দেয়। ফোন একটু দূরে এসে ওর বন্ধু রাফেলকে কল দেয়। তোরা ঠিক আছে সায়ন? হ্যাঁ, তুই গার্ড পাঠিয়ে দে। এর মানে অতসীর অ্যাক্সিডেন্টের সাথে জড়িত নয়, জড়িত হলে আজ তো আমার ক্ষতি করতো। সব থেকে বড় কথা, আজকে যদি অতসী চাইতো আমাকে মেরে ফেলতে পারতো। আর রইল বিজনেস রাইভেলটার কথা, ওরা আজকে সুযোগ হাতছাড়া করতো না। তুই তোদের দুজনের লাইফে অনেক রিস্ক নিয়েছিস, উপায় ছিল না। আমি অতসীকে মন থেকে ভালোবাসি, সন্দেহ চাই না। সম্পর্ক আগানোর আগে আমার জানা প্রয়োজন ছিল অতসী কি সত্যি আমার বাবা মার খুনের সাথে জড়িত কিনা। হ্যাঁ, হতে পারে শুধু অ্যাক্সিডেন্ট। এসে কথা বলছে। আর শোন, এসব যেন ইফাত না জানে। ফিরে এসে সায়ন দেখে অতসী আবার ঘুম। এই মেয়ের এত কিসের ঘুম? সায়ন অতসীকে ডাকে। সে নাইনুকুর করে চুপচাপ ঘুমিয়ে যায়। করাতিপাড়া বাইপাস অব্দি আসতে সায়ন গার্ডসদের পায়। অতসীকে পিছনের সিটে বসে গা এলিয়ে দেয়। সত্যি এখন একটু শক্তি নেই। ভাগ্যিস ড্রাইভারকে আসতে বলেছিল। খুব দ্রুত দিহান দেশ ছাড়বে। এখানে অতসীকে নিয়ে ডুবে থাকলে রাইমা মেনে নিতে পারবে না। কিন্তু এখন ওর পক্ষে কোনো ফ্লাই করা সম্ভব না। মেন্টালি টেস্ট দিয়ে ওকে আবার ফ্লাইটের জন্য প্রস্তুত করতে হবে। যদি মেন্টালি টেস্টে ফিট না হয় তাহলে কর্তৃপক্ষ কিছুতেই পারমিশন দেবে না। কাজের প্রতি নিজের ডিরেকশন বরাবর ধ্যানের বেশ ভালো, কিন্তু আজ ঘুমের প্রয়োজন, কারণ কাল টেস্ট। অথচ রাত হলে ঘুম আসে না, শুধু অতসীর স্মৃতি হাতড়ে বেড়ায়। নেশার ঝোঁকে বলা কথাগুলো অপমান করে দরজার বাইরে বের করে দাও, বিয়ের দিন রাইমাকে দেখানো সায়ানের মারের দাগ, এসব বড্ড পোড়ায় দিহানকে। রাইমা সবেমাত্র ফ্রেশ হয়ে এসেছে, দিহানকে চুপচাপ বসে থাকতে দেখে ওর পাশে গিয়ে বসে। বিছানায় হেলান দিয়ে রাইমা হাত বাড়িয়ে দিহানে হাত ধরে ওকে নিজের দিকে ফিরিয়ে নেয়, ইশারা করে কোলে মাথা রাখতে। দিহান ভুরু কুচকে তাকায়। চুলে হাত বুলিয়ে দিচ্ছি, আসুন ঘুমাবেন, প্রয়োজন নেই। খুব আছে, অধিকার ফলাতে চেয়েছো? হ্যাঁ, আমার স্বামীর চুলে আমি হাত বুলিয়ে দেব। আপনার সমস্যা হলে আপনি আসতে পারেন। মানে তোমার স্বামী তো আমি। আমার স্বামী মিস্টার দিহান মেহবুব। তো আমি কে? অতসী প্রেমের ছ্যাঁকা খাওয়া, ব্যাকা খাওয়া ব্যর্থ প্রেমিক। দিহান চোখ রাঙিয়ে যেতে দেয় নাই, কিন্তু রাইমা হাত ধরে জোর করে নিজের কোলে দিহানের মাথা রাখে। চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি অতসীর জায়গা চাই না, আমি শুধু আমার জায়গা চাই। অতসী ফিরবে না, কিন্তু অতসী আমাকে দেওয়া সেরা উপহার আপনি। আপনি আপনার অযত্ন করতে পারেন না। প্লিজ ঘুমানোর চেষ্টা করুন। বাসায় ফিরে অতসী ফ্রেশ হয়ে শাড়ি পরে নেয়। ডিনার রেডি করতে চলে যায় অনামিকার কাছে। অনামিকার বুকে মাথা রেখে অনেকক্ষণ চুপচাপ থাকে। অনামিকা হয়তো কিছু বলতে চাইছিল,
হয়তো ওর সাথে ঘটে যাওয়া কথাগুলো অতসীকে বলতে চাইছিল। অতসী সব সমস্যার সমাধান করতে পারে, এটা পারবে, কিন্তু নিয়তি সায় দিচ্ছে না। অতসী উঠে অনামিকার গা মুছে কাপড় পাল্টে সায়ানের জন্য ডিএনএ রেডি করে নেয়। আজ থেকে সংসারের দায়িত্ব সে পুরোপুরি নেবে। খুব দ্রুত অনামিকাকে সুস্থ করে তুলবে, সায়ানের কাছে ফিরিয়ে দিবে তার ভালোবাসাকে, বাবাকে ফিরিয়ে দিবে তার মাকে। ইদানিং হয়তো সায়ান অতসীর প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, এটা অতসীর মনে হয়। এমন হলে ভবিষ্যতে অনামিকা যখন জানবে, কষ্ট পাবে। আমার জন্য আগে সব হারিয়েছে আপু, আর কিছু হারাবে না তুমি। তোমার সব আগলে রাখবো, শুধু সুস্থ হয়ে নাও। রাতে ঘুমানোর সময় সায়ান এসে পাশে শুয়ে অতসীর ঘাড়ে মুখ ডুবিয়ে রেখেছে। অতসী বেশ বুঝতে পারে সায়ান তাকে চাইছে, কিন্তু এভাবে অনামিকার ভবিষ্যৎ অনিশ্চিত করা প্রশ্ন ওঠে না। একটা মেয়ে যতটা অসুস্থ থাকুক না কেন, কোনোদিন ফিরে এসে স্বামীকে অন্যের বাহুতে দেখার সাহস বা ক্ষমতা নিয়ে এই পৃথিবীতে কোনো মেয়েই জন্মায়নি। মনে প্রচণ্ড সাহস নিয়ে অতসী সায়ানের দিকে ফিরে সেই কাজ করে ফেলল, যার পরিণাম হতো সায়ান কোনোদিন ফিরবে না অতসীর কুঞ্জে। অতসী এক ধাক্কা সায়ানকে বিছানাতে থেকে পড়ে গেল। মেয়েটা এত শক্তি এলো কই থেকে? ইগোতে লেগেছে সায়ানের। উঠে দাঁড়াতে অতসী বলল, প্লিজ বেরিয়ে যান আমার ঘর থেকে। আমাকে তো আপন নার্স হিসেবে রেখেছেন, আমি একটা খারাপ লোভী মেয়ে। খুব তো বলেছিলেন অনামিকা ছাড়া কাউকে ভালোবাসে না, তাহলে এত রাত বেরোতে আমার ঘরে এসে আমাকে জড়িয়ে ধরতে লজ্জা লাগে? কথাগুলো শুনে সায়ান কোনো রিয়াক্ট করেনি। চুপচাপ রুম থেকে বেরিয়ে স্টাডি রুমে কাউচের উপর ঘুমিয়ে পড়ে। আপাতত ঘুমের প্রয়োজন, অতসীকে পরে দেখা যাবে। কিন্তু অতসী সায়ানের কোনো রিয়াক্ট না দেখে অবাক হয়ে যায়। সায়ানের উচিত ছিল অন্তত একটা চড় অতসীকে মারা, এতে অতসী পাল্টা ফিডব্যাক দিত। কিন্তু এমন কিছুই হলো না ভেবে অতসী একটু অবাক। কিছুক্ষণ পর পা টিপে টিপে ভুরু কুচকে এগিয়ে যাচ্ছে স্টাডি রুমের দিকে, দেখলে কাউচের উপর উল্টো হয়ে ঘুমিয়েছে সায়ান। এসি তো অন, একটু পরে আবার ঠান্ডা লাগবে, তাই দ্রুত ফিরে এসে চাদরটা নিয়ে ঢেকে দিল। মানুষটা স্বভাবই এমন, যত গরম পড়ুক না কেন, রাতে ঘুমানোর সময় পাতলা চাদর বা কম্বল তো তার লাগবে। আর কয়েকটা দিন মিস্টার মামুন, তারপর আপু সুস্থ হয়ে গেলে আপনাকে আর এভাবে ঘুমাতে হবে না। অথচ চলে যাওয়ার পর সায়ন উঠে বসে, মুচকে এসে হাত দিয়ে মাথার চুলগুলো ঠিক করতে বলে। রবীন্দ্রনাথের বিখ্যাত কথাটা বলে, নারীর হৃদয়ে রহস্য জানিবার মতো অভিজ্ঞতা আমার হইল না। নিতান্ত উপর হইতে বাহির হইতে যেটুকু দেখলাম, তাহাতে আমার মনে এই বিশ্বাস জন্মিয়েছে যে যেখানে মেয়েরা দুঃখ পাইবে সেখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত। মিসেস মাহমুদ, তুমি আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছ, আমিও দেখব তুমি আমার থেকে কতদিন দূরে থাকতে পারো। আজকে নাইট ডিউটি নেই। বাসায় ফিরে গা এলিয়ে ফোন ঘাটছিল ইফাত। আফরিন কোনোবার এত রাগ করে না, নিজে এসে রাগ ভাঙায়। দোষ যদি ইফাদেরও থাকে তবুও আফরিন সরি বলে। এবার 3 দিন হয়ে গেল, অথচ আফরিন কোনো যোগাযোগ করলো না। ইফাদের ইগোতে লাগছে, আরে ভালোবাসবে তো সরি বলবে না কেন? এবার দোষ তো সত্যি আফরিনের, যখন দোষ থাকে না তখন সরি বলে। অথচ এবার দোষ তো নিজের, তবুও বলবে না। কতগুলো ভাবতে ভাবতে ওয়াইফাই অন করলো ইফাত। আগে মেসেঞ্জার গিয়ে আফরিনকে ইনবক্সে ছোট্ট একটা মেসেজ করলো, তোমার বাড়ি থেকে আমার বাড়ির তো খুব একটা বেশি না। আমি না হয় নিষ্ঠুর স্বার্থপর, আমার না হয় পেট ভর্তি রাগ, তুমি তো আসতে পারো। কত কেউ তো ভুল করে কত দিকে চলে যায়। চিৎকার করে ভালোবাসতে জানো, এটা ভুল করতে জানো না। রুদ্র গোস্বামী। নিউজ ফিডে আসতে ইফাদের চোখ ছানাবড়া। আফরিন 11 ঘন্টা আগে এয়ারপোর্ট চেক ইন করেছে। কোথায় যাচ্ছ? ধরফড়ে উঠে কল দিল আফরিনকে। অপর পাশ থেকে যান্ত্রিক মানবী বলছে, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালিং ইজ কারেন্টলি আনরিচেবল, প্লিজ ট্রাই সামটাইম লেটার। টানা 22 ঘন্টা জার্নি করে আফরিন রোদওয়ান ওদের বাবাকে নিয়ে পৌঁছালো লস অ্যাঞ্জেলেসে। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শহর লস অ্যাঞ্জেলাস, আয়তনের দিকে ক্যালিফোর্নিয়ার 3য় শহর যুক্তরাষ্ট্রের। লস অ্যাঞ্জেলেস এই বৃহত্তম নাগরিকের প্রাকৃতিক সৌন্দর্য, নাতিশীতোষ্ণ রৌদ্রময় জলবায়ু সব মিশলে মন ভালো করতে বাধ্য। কিন্তু আফরিনের বুকের ভিতর কেমন যেন চিনচিন ব্যথা করছে। প্রচন্ড রকমের ক্লান্ত সে। অ্যাপার্টমেন্টে গিয়ে যে যার রুমে চলে যায়। এক আদিবাসী ছেলে এখানে ওদের দেখাশোনা করার জন্য বরাদ্দ। ফ্রেশ হয়ে প্রচন্ড রকমের ক্ষুধা নিয়ে ডাইনিংয়ে বসলো রোদেয়ান আফরিন। ডিনারের পালা শেষ করে রুমে গা এলিয়ে দিতে ফোনে টুংটাং শুরু হয়ে গেছে। ওয়াইফাই অন করেও শান্তি নেই। ফোন হাতে নিতে ইফাদের মেসেজ দেখে চোখে পড়লো। ভুরু কুচকে দেখে আফরিন রিপ্লাই করলো, ধরবো না, ছুবো না, আশেপাশে থাকবো না, পাশেও থাকবো না, কথাও বলবো না, কথাও শুনবো না, তাও পাবি মরণ যন্ত্রণা। সারা ইফাতের ঘুম হয় না। চোখ মুখ দেখে সায়ান বুঝতে পারে এদিকে সে ঘাড় ব্যথায় নড়তে পারছে না। উফ, কি যন্ত্রণা! তোর অফিস নেই, বাসায় বসে সব ম্যানেজ করতে হয়। দুই বই সামলানো তো আর চারটিখানি কথা না।
বলে বিদ্রুপের হাসি আসলো ইফাত। পিঞ্চ মারছিস? না, যা। যখন অনামিকা সুস্থ হবে তখন কি করবে? সময় আসুক। যদি অনামিকা অতসীকে ছাড়তে বলে ছেড়ে দিবি? আফটার অল তোর প্রথম বউয়ের হক বেশি। এমন সময় অতসী এসে বলল, আপু স্বামীর সংসারের দায়িত্ব নিয়েছি মাত্র। আপু সুস্থ হলে চলে যাব, চিন্তার কিছু নেই। 2 গ্লাস দুধ দুজনের সামনে রাখতে রাখতে কথাগুলো বলে অতসী। দুধ দেখে সায়নিপাত দুজনে না করে অতসী বোকা বোকা চেহারা নিয়ে জিজ্ঞাসা করে, তোমরা কি মদ খাও? আমি শুনেছি যারা মদ খায় তারা দুধ খায় না। সায়ন ইফাত একজন আরেকদিন নিয়ে ভেবাচা কাছে তাকিয়েছে। তারপর ইফাত মুখ খুলল, আমরা মোটে মদ খাই না, তাহলে দুধ খেতে সমস্যা কি? আপুরে বুঝবা না তুমি, আসলে আমি ঠিকই। তার মানে শুধু মাঝে মধ্যে বিয়ার খাও? ওই তো মদ। বিয়ার আর মদ এক না রে পাগলি। বিয়ার স্বাস্থ্যের জন্য ভালো। সপ্তাহে একটা বিয়ার খেলে মুখে পিম্পল ওঠে না, স্কিন ভালো থাকে। এবার শুরু করলো অতসীকে বিয়ার নিয়ে ভাষণ দেওয়া। জেলাও সেই কদু, বিয়ারে অ্যালকোহল আছে, সো খাওয়া হারাম। এবার সায়ন বলে উঠলো, শোনো, তোমার ভাই ওসব খেতে পারে, আমি ভদ্র ছেলে, কিন্তু আমি কিন্তু ওসব খাই না। অথচ উত্তর না দিয়ে আবার কিচেনের দিকে পা বাড়ায়। ইফাত সায়নের গলা চেপে ধরে বলে, শালা তুই আমাকে কেস খাওয়ানিস কেন? আর কবে থেকে বাদ দিলি? এ সম্পর্কে তুই আমার শালা। আর ঘরে যখন তোর বোনের মতো অ্যালকোহল থাকে না, তখন আর অন্য কিছুর দরকার হয় না। চলবে দায়িত্বের সংসার 3য় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।